গাদ্দাফির বলে না, গাদ্দাফির সাথে শেখ হাসিনার আসলে আমি কেন তুলনা করতেছি? আমিও তো মানে কোন দিকে চলে গেলাম? মানে শেখ হাসিনা স্বৈরশাসক, গাদ্দাফির মতও না। গাদ্দাফি স্বৈরশাসক ছিল, দেশে বিয়ে করলে মানুষ নাকি ফ্ল্যাট পাইতো, কারেন্ট বিল, গ্যাস বিল এগুলা মানে নামমাত্র মূল্যে ছিল, ফ্রি ছিল, অলমোস্ট এডুকেশন সবকিছু ফ্রি ছিল। হোয়াট অ্যাবাউট আস? আমাদের যে ফেসিস ছিল, সে ক্ষমতা ব্যবহারটা জাস্ট খালি নিজের ফ্যামিলিরে, নিজের দলের কিছু মানুষরে আপলিফট করার জন্য কাজে লাগাইছে। একজন ভূমিমন্ত্রী, ইংল্যান্ডে 300-র উপরে বাড়ি। আপনি গাদা গাদা বই পড়েন, আপনি শরৎচন্দ্র খায় ফেলছেন, রবীন্দ্রনাথ খায় ফেলছেন, সব পড়া শেষ করে ফেলছেন। আপনি নিজের সমাজের উচ্চ ধারার মানুষ মনে করেন, লিটারেচার মানে আপনি ইন্টালেকচুয়াল মনে করেন নিজেরে। আপনি সাপোর্ট করতেছেন ওই রিজিম রে, ওই ক্ষমতারে, যে কিনা নিজের স্বার্থের কারণে দেশের স্বার্থ বিলীন করে দিছে। দুর্নীতি সব দেশেই থাকে, কম বেশ দুর্নীতি থাকে। দুর্নীতি না থাকলে তো দুদক, পুলিশ এসবের দরকারই ছিল না, আইন ব্যবস্থার দরকারই ছিল না। বাট দুর্নীতি থাকবে, বাট লিমিটেশন তো থাকবে। 300 বারই একটা ভূমিমন্ত্রী কিভাবে করে? মানে হাও? প্রধানমন্ত্রী করলো একটা কথা আছে। সো যাই হোক, তো এই জিনিসগুলা মানে আজকের ভিডিওটাতে আমি জাস্ট ভিডিওটা করতেছি, আমি মানে ফ্রাস্ট্রেটেড হয়ে যেতেছি যে সবাই বলতেছে ডক্টর ইউনূস মানে বর্তমান যেই যারা দেশ চালাতেছে তারা ফেল করছে, অভ্যুত্থান ফেল করছে। এই ব্যাপারগুলা ফ্রাস্ট্রেট করে আমারে। এখন আপনারা হয়তো করে না, আপনি হয়তো অনেক বড় আহ, ব্যবসায়ী, অনেক মানে আত্মকেন্দ্রিক মানুষ। আপনি হয়তো দেশের কথা চিন্তা করাটারে বুজরুকি ভাবেন। আপনি হয়তো ভাবেন যে দেশের কথা, রাজনীতির কথা চিন্তা করবে, চিন্তা কেন করব, মানে এটা নিজের বনের মোষ তাড়ানোর মতো। বাট আমি এটা স্কিপ করতে পারতেছি না, এটা আমারে বদার করতেছে। সো এই কারণে আমি জাস্ট এটা একটা ডায়েরি লেখার মতো আর কি একটা ভিডিও বানাচ্ছি, এটার কোনো আগামাথা নাই। ঠিক আছে, আমার আমার কথা আপনার মানে ওই খালেদ ফারহান বা এরকম আরো যারা যারা ভিডিও বানায় বা যারা যারা মানে ইউটিউবে কন্টেন্ট বানায়, ওরকম ভিডিও এটা না। এটা জাস্ট আমার অ্যাজ এ বাংলাদেশের একজন নাগরিক, আমার ফ্রাস্ট্রেশনের জায়গা থেকে আমি কথাগুলো বলতেছি। ঠিক আছে, 2024-এর জুলাই মাসে গেছিলাম কুয়াকাটায়। তো কুয়াকাটায় যাওয়ার উদ্দেশ্য ছিল যে কুয়াকাটায় আমরা 1 সপ্তাহ বা 15 দিন বা এমন হচ্ছে 1 মাসও থাকতে পারে, এরকম একটা প্ল্যান নিয়ে গেছিলাম। যে একবারে ল্যাপটপ ট্যাপটপ নিয়ে মানে আমরা যে 3 জন গেছি, 3জনই আমরা রিমোট কাজ করি। সো আমরা ভাবছিলাম যে কুয়াকাটায় আমরা অনেকদিন থাকবো, আস্তে ধীরে সমুদ্র দেখবো আর ওই এলাকাটা এক্সপ্লোর করব। তখন আমরা সিলেট থেকে কুয়াকাটা চলে যাই। কুয়াকাটায় যাওয়ার পর খুব ভালোভাবে ঘোরাঘুরি শুরু করি আস্তে ধীরে আর কি, যে এরকম না যে খুব রাশ। আমরা আস্তে ধীরে একটা সি ভিউ দেখে একটা হোটেল নেই কম দামে, এসি টেসি আসছিল, খুবই মজা। সো ওই জায়গায় আমরা থাকা শুরু করি। ইন দ্য মিন টাইম আমরা ছবি টবি তুলতেছি, ভিডিও করতেছি। ইন দ্য মিন টাইম আমরা ফেসবুকে দেখতেছি যে কোটা বিরোধী আন্দোলন শুরু হইলো। সো আচ্ছা, বাংলাদেশের লাস্ট আমাদের যে এক্সপিরিয়েন্স গুলো, আন্দোলনগুলা যেরকম হয়েছিল, এরকমই একটা মানে গাছাড়া গাছাড়া বা বাচ্চা আন্দোলন হইতেছে হোক। ঠিক আছে, কোটা কোটা তো আর আমার মানে কোনো ব্যাপার না। ঠিক আছে, আমি সরকারি চাকরির জন্য জীবনে ট্রাইও করি নাই, বা আমি মানে চাই নাই যে সরকারি চাকরি করি। তো এটারে আমি সরকারি চাকরি নেগলেক্ট করে বলতেছি না, মানে সরকারি চাকরিটা তো একটা সার্ভিস, ওই ব্যাপারে আমি পরে আসছি আর কি। সো এখন যখন আমরা দেখলাম ফেসবুকে যে কোটা আন্দোলন হচ্ছে, আমরা আর এত বদার করি নাই। আমরা যেমন ঘুরতেছিলাম, আমাদের প্ল্যান ছিল আমরা কুয়াকাটা ঘুরবো, এর মধ্যে বরিশালে একটা ডিজাইন মিট আপ ছিল, ওই মিট আপটাতেও আসবো, আবার ওই ডিজাইন মিট আপ শেষ করে আবার কুয়াকাটা আমরা রিটার্ন করবো, বা এরকম একটা প্ল্যান ছিল। কুয়াকাটা আমাদের খুব ভালো লাগতেছিল। এই যে জুলাইয়ের আন্দোলনটা আস্তে আস্তে অ্যাক্সেলারেট করতেছে, আস্তে আস্তে অ্যাক্সেলারেট করতেছে যে আওয়ামী লীগের
যারা ছিল মানে মানে ছাত্রলীগের যারা ছিল তারা অ্যাটাক করতেছে অ্যাজ ইউজুয়াল। এটা সবসময় এই জিনিসটা কমন যে মানে একটা আন্দোলন হবে আর ছাত্রলীগের এরা আইসা মানে বাধা দিবে। যখন দেখলাম যে ছাত্রলীগের এরা মানে কোটা বিরোধী আন্দোলনকারীদের পিটাচ্ছে, এটা মেয়েরাও পিটাইলো, তখন ব্যাপারটা আস্তে আস্তে আর কি খারাপ লাগা শুরু হইলো, অস্থিরতা শুরু হইলো। যখন মানে ব্যাপারটা আরো সিরিয়াস হওয়া শুরু হইলো, শাস্ত্রের সামনে পোলাপান বসতাছে ঢাকায়, মানে আন্দোলনটা পুরো দেশে যখন ছড়াই গেল, তখন আর কুয়াকাটায় থাকতে মন চাইতেছিল না, মানে অস্থির লাগতেছিল যে কি মানে কি একটা ঘটনা ঘটতেছে। মানে এর আগেও যে নিরাপদ সড়ক নিয়ে একটা আন্দোলন হইলো, ওই আন্দোলনেও দেখলাম যে স্টুডেন্ট উইংস মানে যে ছাত্রলীগ যেটা আছে ওইটা খুব বাজেভাবে পোলাপানগুলারে বিট করছে। সো এই জিনিসগুলা দেখা মানে একটা মানে আছে না যে একটা টলারেন্সটা কমে গেছিল। আন্দোলন সারা দেশে ছড়ায় গেল। তো আমরা চিন্তা করলাম কি আমরা আর ইসে থাকবো না, কুয়াকাটায় থাকবো না। আর ডিজাইন মিট আপ ক্যান্সেল হইলো। আমরা প্ল্যান করলাম যে আমরা বরিশালে আসি, বরিশালে ভাল লাগলে বরিশালে থাকলাম কয়েকদিন, তারপরে সিলেটে চলে আসব। সিলেটে আইসা আমরা মানে স্টুডেন্টদের সাথে দাঁড়াবো। সো আমরা যখন 18 তারিখ মেবি আমরা রওনা দিলাম, 18 বা 17 তারিখ হবে, বরিশালে আসলাম। বরিশালে নাইমা দেখি বাস, বরিশালে ওই দিন মানে ফার্স্ট কোনো বরিশালের যে ইউনিভার্সিটিটা আছে ওইটা মধ্যে গ্রামবাসী আইসা স্টুডেন্টদের পাশে দাঁড়াইছে, বিজিবি ওই জায়গায় আত্মসমর্পণ করছে, মানে বিশাল একটা কেওয়াস। আর শহরে বিজিবি আত্মসমর্পণ করলেও কি হবে, পুলিশ কিন্তু আত্মসমর্পণ করে নাই। এই যে পুলিশ হত্যা নিয়ে আওয়ামী লীগ তো কান্নাকাটি করতেছে, মানে পুলিশ ওই সময় কি ভূমিকাটা পালন করছে, মানে জনগণের স্বার্থের কথা পুলিশ ওই সময় কতটুকু ভাবছে। লাইক পুলিশ তো আর্মি না যে একবারে কমান্ডের উপরেই আমার চলতে হবে। পুলিশ তো মানে ডেমোক্রেটিক কান্ট্রি, পুলিশ হচ্ছে জনগণের বন্ধু, যেটা সারা জীবন মুখে। আমরা আসলে বন্ধুত্বের অর্থটাই মানে বুঝি না। ভারতও আমাদের বন্ধু, পুলিশও আমাদের বন্ধু, কিন্তু এই দুনো বন্ধুরই কোনো বন্ধুত্বের কোনো আগামাথা আমি বুঝি না। আচ্ছা, ওই বরিশালে নামলাম, নামার পরে দেখলাম যে প্রচুর গোলাগুলি হইতেছে, টিয়ার শেলের গ্যাস সবকিছু মিলায় চোখ জ্বলতেছে। আমরা কোন রকম লঞ্চ ঘাট পর্যন্ত গেলাম, বরিশালের রাস্তা পুরো থমথমে খালি। তো লঞ্চ ঘাটে যায় আমরা কয়েকটা হোটেলে ওঠা ট্রাই করলাম। পরে আমরা ভাবলাম যে হোটেলে যদি উঠি আর এইভাবে বরিশাল গোলাগুলি হইতেছে, এই জায়গায় থাকাটা মানে ঠিক না, আমরা সিলেটেই চলে যাই। যাই হোক, ওই যে নিজের এলাকা থেকে এটা ডিফেন্ড করাটা ইজি হয়। তো আমরা লঞ্চে উঠে গেলাম, ওই দিন আর হোটেলে উঠলাম না, লঞ্চে উঠে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। ওই দিন রাত্রে হানি ফ্লাইওভারে ওইদিকে আগুন দেওয়া হয়েছে, বা ওই দিন রাত্রে মেইন কেওয়াসটা শুরু হয়ে গেছে আর কি। সো আমরা সদরঘাট নামতে নামতে দেখি ইন্টারনেট পাচ্ছি না, ইন্টারনেটে অনেক ঝামেলা করতেছে, স্লো হয়ে গেছে, মাঝে মাঝে নেট নাই। তো সদরঘাটে নাইমা ঢাকার অবস্থা দেখে আমি বুঝি নাই যে আসলে এত গ্যাঞ্জাম চলতেছে। ফেসবুকে দেখা যা বুঝলাম যে আরে বাবারে খুব গ্যাঞ্জাম চলতেছে। ঢাকায় নেমে দেখি মানুষ টিপটপ জগিং করতেছে, হকার বেরিয়েছে, সবকিছু ঠিক আছে। বাট সিএনজি ড্রাইভাররা বলতেছে যে গ্যাঞ্জাম লাগছে, ভাড়া 3 ডাবল দেওয়া লাগবে। মানে জাতিগতভাবে আমরা ইচ এন্ড এভরি ক্রাইসিস বিজনেসে কিভাবে মানে কনভার্ট করা যায়, জিম্মি কিভাবে করে টাকা নেওয়া যায়, এটা শুধু নেতারা না, একবারে সবাই শিখে গেছে। মনে করেন একটা ক্রাইসিসের সময় আপনি ড্রাইভিং করতেছেন, আপনারা আমার ডাবল টাকা দেওয়া লাগবে। ক্রাইসিসটা কি শুধু আপনার জন্য, আমার জন্য না? আচ্ছা, ওই ব্যাপারে বাদ দিই, ওই ব্যাপারে গেলাম না। সো তারপর আমরা এয়ারপোর্টের দিকে যাচ্ছি, যে যদি বাস টাস তো বন্ধ হয়ে গেছে ওই দিন। ওই যে এদিক দিয়ে বাসের ফোন দিলাম, বাসের এরা বললো যে আজকে বাস চলবে না। তো আমরা ভাবলাম যে ফ্লাইটে করে চলে যাই। তো এয়ারপোর্টের দিকে যাচ্ছি, এয়ারপোর্টে গেলাম, তো দেখলাম যে ফ্লাইটে করে যাব, আবার মানে অনেক টাকা। বাংলাদেশের মানে প্লেন ফেয়ারটা একবারে ফেয়ার না আর কি। কারণ ঢাকা থেকে সিলেটের ভাড়া যদি ইনস্ট্যান্ট কাটতে যাই আমার 6-7 হাজার টাকা লেগে যেতে পারে, বা নর্মালি 3-4 হাজার টাকা। সো আমরা এয়ারপোর্ট নেমে আমরা আবার চিন্তা করলাম যে আচ্ছা দেখি ট্রেন যদি থাকে, আমরা যদি ইনস্ট্যান্ট ট্রেন পাওয়া যায় তাহলে আর আমরা ফ্লাইটে যাব না, ঠিক আছে। আর যদি ট্রেন না থাকে তাহলে আমাদের হাতে আর কিছু করার নাই, আমরা ফ্লাইটেই সিলেটে চলে যাব।
তো আমরা ট্রেন স্টেশনে গেলাম আর সাথে সাথে মানে লাইক 30 মিনিটস পর একটা ট্রেন আসবে এরকম একটা মানে সিলেটের ট্রেন। আমরা ওইটা টিকিট কেটে ট্রেনে উঠে গেলাম। এই যে ট্রেনে উঠলাম এইটাই ছিল আমার মনে হয় ওই সময় লাস্ট ট্রেন। এরপরে তো পুরা লকডাউন, মানে পুরা লকডাউন বলে পুরা সবকিছু বন্ধ হয়ে গেল, ঠিক আছে? পুরা আন্দোলন ট্রিগার করলো ঢাকায়। তো আমি ঢাকায় একটা জিনিস ভাবলাম যে ঢাকার মানুষ এত চিল কেমনে, সবাই সবার কাজ করতেছে, এই করতেছে। মানে আমরা যতটা ফেসবুকে দেখতেছিলাম ব্যাপারটা, মানে ইন্টারনেটে দেখতেছিলাম, ফেসবুক ইউটিউবে, আহ, বরিশালে থাইকা কুয়াকাটা থাইকা ঢাকায় এসে এই ফিলিংসটা আমার মানে কমে, আরে কি মানুষ তো একবারে চিল, ঠিক আছে? সো সিলেটে আমরা আসলাম, আসার পরে তো সিলেটে এসে শুনি শাস্ত্রের সামনে ছেলেরা মানে শাস্ত্রের পোলাপান এই জায়গায় করছে, মানে আন্দোলন করতেছে। সো আমি যাব ওই জায়গায়। তো সিলেটে ছাত্রলীগের হারা নাকি সুবিদ বাজার আরো কয়েকটা জায়গায় মানে প্রতিরোধ করে তুলছে রান্দা টান্দা নিয়ে। আমার ছোট ভাই ব্রাদার বলতেছে, ভাই ওইদিকে যাওয়া যাবে না, রাস্তায় ছাত্রলীগের ওরা রান্দা টান্দা নিয়ে দাঁড়ায় আছে, ঠিক আছে? সুবিদ বাজার বা এই সাইডে আহ কি বলে এটারে আপনার পাঠানটোলা এদিকে, মানে সাস্টে যাইতে যে রাস্তাটা আছে। তখনও আন্দোলনটা সাস্ট কেন্দ্রিকই ছিল। আমরা কয়েকজন মিলে আমাদের যে গ্রুপ আছে আমরা ট্রাই করলাম কি যে না ওদের সাথে আমরা ওদের সাথে অ্যাড হয়ে যাই, আমরা ওদের সাথে আন্দোলনে অ্যাড হয়ে যাই। সো আমরা সাস্টের সামনে যাওয়ার ট্রাই করলাম, বাট যাইতে পারলাম না। ওইদিকে মানে মাউন্টেড ডোরের এদিকে মদিনা মার্কেটে মানে পুলিশ ছাত্রলীগ মানে সবাই মিলে এই জায়গায় আটকা দিচ্ছে। কারণ এই জায়গায় ব্যাপারটা বুঝতে হবে, এই 24-এর আন্দোলনটা অনেকটা হয়েছে যে অস্ত্র আর নিরস্ত্র আর সশস্ত্র মানুষের মধ্যে। 71-এ যুদ্ধ করছেন, মুক্তিবাহিনীর কাছে অস্ত্র ছিল, ইন্ডিয়ার কাছ থেকে ট্রেনিং নিছিল। 24-এ জাস্ট খালি বুক পাইতা দিছে আর গুলি করছে, ঠিক আছে? টিয়ার শেল মারছে। পরে মানে এটা 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 অন্য, এটা মানে এটা ক্ষমতাশীল আর ক্ষমতা ছাড়া মানুষের যুদ্ধ যেটা হয়েছে 24-এ। সো আপনি হয়তো মুসকি মুসকি হাসতেছেন যে আসাদ কি বলতাছে এইসব, বা পুলিশ মাইরা ফেলছে, এই মাইরা ফেলছে, বা এমন হয়েছে। আগে বুঝতে হবে আপনার আর আমার গ্রাউন্ডটা সেম কিনা। আমি যখন বাসা থেকে বের হয়ে যাই, আমার মা বাবা আমার ওয়াইফ আমার আটকাইতেছিল যে না আপনি রাস্তায় যেতে পারবেন না, আপনি মরে গেলে ফ্যামিলির বড় ছেলে আপনি, আপনার ফ্যামিলির কি হবে? সো রাস্তায় যারা নামছিল তাদের মধ্যে ফ্যামিলির অনেক হাজার হাজার বড় সন্তান ছিল। সো আমি যদি মানে আমি তখন আর তাদের কি বলবো? আমি তখন বলছি যে না আমি বাসায় শান্তি পাইতেছি না, বাসায় আমি শান্তি পেতেছি না, বাসায় আমি থাকতে পারতেছি না, কি যেন খারাপ লাগতেছে। আমি মুখে হয়তো এক্সপ্লেইন করতে পারতেছিলাম না যে কি যেন আমার খারাপ। আমি এত বিপ্লবী না যে আমি আমার মা বাবারে বা ওয়াইফরে বলবো যে না আমার বিপ্লবের রক্ত গরম হয়ে গেছে, এরকম না। আমি সাধারণ মানুষ, আমি পলিটিক্সের সাথেও জড়িত না, আমি সাধারণ মানুষ, একবারে সাধারণ মানুষ। আমি ফটোগ্রাফি করতে পছন্দ করি, আমি আমার কাজ করতে পছন্দ করি, আমি মানুষের সাথে কমিউনিকেশন করতে পছন্দ করি। এইসব হচ্ছে আমি একবারে মানে এরকম কিছু না যে বিপ্লবী বা এরকম কোনো কিছু, কোনো একটা আন্দোলনের সাথে আমি জড়িত, এরকম কিছু না। কিন্তু আমার শান্তি লাগতেছিল না। এই ছেলেদের যে মারতেছিল, বাসা থেকে গ্রেফতার করতেছিল, এই ভিডিওগুলা টেলিগ্রামে পাচ্ছিলাম। মানে ফেসবুক তো আর ইয়েগুলো টেলিগ্রামে পাচ্ছিলাম। মানে ইন্টারনেট অফ করে দিল। মানে আমরা যারা অনলাইনে কাজ করি তাদের, আমার ক্লায়েন্টের মানে ই-কমার্সের সাইটের কি হইলো, চ্যানেল ডিলিট হয়ে গেছে, সেলস চ্যানেল। সে ভুলে আমার সাথে কানেক্ট নাই, সে কি না কি করতে যাচ্ছে, মানে পুরা সাইট তার পুরা বিজনেস বন্ধ। আমি এখন অ্যাসিস্ট না করলে তার বিজনেসটা রান করতে মানে অন করতে পারতেছে না, তার দোকান খুলতে পারতেছে না অনলাইনে। সো এই ব্যাপারগুলা আমি ফিক্সও করতে পারতেছি না, মানে ফোনেও কথা বইলা বোঝানো যেতেছে না, ইন্টারনেট লাগবে আমার। সে জায়গায় মানে সবকিছু বন্ধ তখন। তখন এরা মানে সো মানে রাস্তায় আমার নামতেই হবে। মানে আমার ভাল লাগতেছিল না বাসায়। তখন আমি, আমার ভাই, আমরা আশেপাশে যারা আছে আমরা রাস্তায় নামলাম। রাস্তায় নেমে রাস্তায় নামার আগ পর্যন্ত আমার জাজমেন্ট ছিল একরকম যে আমি এটা এইভাবে করলেই হইতো, এটা ওইভাবে করলেই হইতো। যখন আমি রাস্তায় নামলাম, আমি যখন নায়ারপুল পয়েন্টে গেলাম, সিলেট নায়ারপুল পয়েন্টে,
সুপারনিঘাট পয়েন্ট থেকে ফাঁড়ির সামনে থেকে ওই যে সাদা গাড়ি যে বলে কি বলে এটার নাম ভুলে গেছি, এটিএ নাই কি জানি, ওইটা থেকে পুলিশ গুলি করতেছিল। এর আগে আমার বাসার পাশে দরগার সামনে আমরা গেছিলাম, মানে রাস্তায় নামছিলাম, তখন ওই সাস্টের থেকে এটা চুয়াট্টার দিকে চলে আসছে আর কি আন্দোলনটা, চুয়াট্টা বা সিলেট সিটির ভিতরে। তখন আমাদের টিয়ার শেল মারতে মারতে আমরা দৌড়ায় একটা বিল্ডিং এর নিচে যেয়ে পলাইছি। আর যে কি গ্যাস, টিয়ার সেলের গ্যাস ওই সময় আমি ফার্স্ট এক্সপিরিয়েন্স করলাম, চোখ জ্বালা, মানে মাথা কাজই করতেছিল না। তখন লাইটার ধরায় দিতেছিল, পেস্ট দিতেছিল ওই জায়গার স্টুডেন্টসরা যারা ছিল, মানে ওরা জাস্ট এতটুকুই খুশি যে আমরা সাধারণ মানুষ ওদের পাশে এসে দাঁড়াইতেছি, ওরা ইচ এন্ড এভরিথিং করতে রাজি। ঠিক আছে, তো এই জিনিসটা দেখার পর মানে অন্যরকম লাগলো। পরের দিনও আবার বের হইলাম, বের হইয়া যখন চুয়াট্টার দিকে গেলাম, চুয়াট্টা গেলাম, এটা মনে হয় 3 তারিখের দিকের ঘটনা, 3 তারিখ বা 4 তারিখের দিকের ঘটনা, লং মার্চের আগের দিন এর ঘটনা। তখন চুয়াট্টার দিকে ইয়ের দিকে গেলাম, আপনার কি বলে এটারে, নায়ারপোলের দিকে। নায়ারপোল পয়েন্টে আমরা প্রচুর মানুষ দাঁড়ায় করতেছি, আর পুলিশ রাবার বুলেট আর মারতেছিল, আপনার কি বলে এটারে, টিয়ার শেল মারতেছিল ওই ইয়ে থেকে, এটারে কি বলে আপনার পুলিশ ফাঁড়ির সামনে থেকে। ওরা ওই জায়গায় কি করে দাঁড়াইছিল, এটার ভিডিও আছে আমার কাছে, আমি আপনাদের ভিডিওটা দেখাবো। এই যে ওই সময় যে এই ছিটা বন্দুকের শটগানের যে এই যে স্পেন্ডেল গুলো ছোট ছোট এইগুলা যখন শরীরে এসে পড়তেছে, পুলিশের দিকে তাকায় ছিলাম আর কি আমি দূর থেকে। আমার মনে হইতেছিল যে এই বুলেটটা কেনার টাকা কিন্তু আমাদের টাকা, লাইক আমাদের টাকা, লাইক আমরা যারা সাধারণ জনগণ আছি। আমি বিদেশে ছিলাম, মানে 5 বছর রেমিটেন্স যোদ্ধা, রেমিটেন্স পাঠাইছি দেশে, তারপরে দেশ থেকে ফ্রিল্যান্সিং করে বিদেশ থেকে টাকা আনার কাজও করতেছি। সো কন্ট্রিবিউট তো অবশ্যই সবাই করতেছে। So, এগুলার টাকা, এই ট্যাক্সের টাকা, এগুলার টাকার বুলেট পুলিশ আমার বেতনে, ঠিক আছে, আমাদের টাকার বেতনের পুলিশ আমাদের টাকার কিনা বুলেট আমাদের দিকে মারতেছে, জাস্ট বিকজ আমরা একটা আন্দোলনে দাঁড়াইছি, আমরা একটা দাবিতে দাঁড়াইছি। এই জিনিসটা খুবই ভারী ভাই, এই জিনিসটা খুবই স্ট্রং, এই ফিলিংসটা যখন আপনার আমার ভেতরে এই জিনিসটা আসছে, তখন মনে হয়েছে দেখ গুলি করে মাইরা ফেললো, সমস্যা নাই। মানে তখন ওই এখন পারবো না হয়তো রাস্তায় যে পুলিশের বলতে যে গুলি করে মারা ফেলো, তখন একটা ব্যাপার দাঁড়াইছিল যে এত ভয়ঙ্কর ভাবে কাজগুলো হইতেছে। তো এরপরে তো 5ই আগস্ট আসলো, পলায় গেল ফ্যাসিস্ট, শুরু হইলো মানে এর চেয়ে বড় আন্দোলন যেটা আর কি 5ই আগস্টের আগের আন্দোলনটা, 5ই আগস্টের পরের আন্দোলনটা থেকে সহজ ছিল। জাস্ট রাস্তায় যাও, টিয়ার শেল খাও, বাসায় আসো, রাস্তায় যাও, টিয়ার শেল রাবার বুলেট খাও, 1-2 জন মরে, বাসায় আসো। এর পরের আন্দোলনটা আরো কঠিন ছিল। ফার্স্টই 5ই আগস্টেই মন্দিরের আক্রমণের যে একটা মানে ফেক নিউজ শুরু হয়ে গেল। মানে তখন আমরা সিলেটে সারা রাত বাইক দিয়ে পাহাড়, এই মন্দিরের সামনে, ওই মন্দির আখড়ার সামনে, এই জায়গায় সব জায়গায় আমরা অবস্থান নিলাম। আমরা যে কয়েকজন ছিলাম, যে না মানে সবাই তো আমরা উল্লাস করতেছি দিনের বেলা যে এই হাসিনা পলায় গেছে, এই সরকারের পতন হয়েছে, কিন্তু এই আনন্দটা বেশি সময় ছিল না। রাত্রের বেলায় কিন্তু এই আনন্দ শেষ, যে এই আবার এখন সংখ্যালঘুর উপরে অ্যাটাক, এই বিভিন্ন নিউজ আসতেছে আর কি। তখন আমরা, কারণ ছাত্রলীগ আওয়ামী লীগের সময়ও গালি ছিল, এখনো গালি, সারা জীবনই গালি থাকবে। মানে ছাত্রলীগ কখনোই এমন ইমেজই তৈরি করতে পারে নাই যে মানুষ ওদের ভয় পাবে না। ওরা ট্রাই করছে। এই যে একটা কি জানি নাম লোকটার, নাজমুল না কি জানি, ভাই ওনারা দেখলে ভয় লাগে ভাই, ভয়, লিটারালি ভয় লাগে। চেহারাটা বিকট। আই এম নট বিং রেসিস্ট, লাইক মানে ওরকম না যে সব মানুষই সুন্দর, কিন্তু
উনার চেহারার ভঙ্গি, কথা বলার ভঙ্গি মানে সবকিছু মিলায়া না ব্যাপারটা অনেক ভীতিকর একটা ব্যাপার। এরকম ভীতিকর একটা লোক কিন্তু এই দলের এই স্টুডেন্ট উইংস এর লিডার ছিল। ঠিক আছে? আপার অনেক ক্লোজ ছিল। সো এই তাদের সাথে মানে ব্যাপারটা হয়তো কষ্ট হইতো যদি শেখ হাসিনা যদি না ভাইগা যেত, যদি মানুষগুলা থাকতো, তো এগুলা যদি দেশে থাইকা চোরাগোপ্তা হামলা ১ম এ যেমনে শুরু হইছিল এমনি হইতো, তাইলে ব্যাপারটা গৃহযুদ্ধের দিকে বা সিভিল ওয়ার এর মতো একটা সিচুয়েশন হয়তো তৈরি হয়ে যেত। বাট তারা তো আখের ঘুচায় ফেলছে। সবাই প্রচুর টাকা ইনকাম করছে। ঠিক আছে? জাস্ট লাস্টে যারা নির্বাচনে একবারে লাস্ট যেমন আনোয়ারুজ্জামান, তারপরে আমার একজন আত্মীয় আছে যে কমিশনার নির্বাচন করছিল। সো এরকম যারা ওই যে ডেস্টিনিতে বা ওই যে ইবেলিতে লাস্টের কাস্টমার যারা, যেমন যে লাস্টের দিক দিয়ে যারা তারা ধরা গেছে। তো সেম মানে বাংলাদেশেরও তারা ধরা গেছে। এছাড়া আগে থেকে যারা ছিল তারা এনাফ টাকা ইনকাম করে গেছে। তাদের আর ওই রাস্তায় নেমে মরার দরকার নাই। তারা জাস্ট আপা চলে গেছে, তারাও চলে গেছে। তারাও ইন্ডিয়া, বিভিন্ন লন্ডন যে যেদিকে পারছে ওইদিকে ভাগছে। আর দেশে যেগুলা ছিল পাতিনেতা এগুলা মনে করেন যে মামার বাসা, ফুপুর বাসা, কাকার বাসা। এখন বুঝেন যে আপনি ছাত্রদের রাস্তায় মারছেন। মাইরা আপনি আবার কিন্তু বাংলাদেশেই লুকায় থাকতে পারতেছেন। কারণ আমাদের দেশের মানুষের টলারেন্স আছে। একটা ঘটনা বলি টলারেন্সটা বোঝানোর জন্য বা আমাদের দেশের মানুষের মন মানসিকতাটা রিফ্লেকশনটা বোঝানোর জন্য। একবার এটা ২০১৬ সালের আগের ঘটনা। আমি আর আমার বন্ধু সবুজ আমরা ফরিদপুরের ভাঙ্গা থেকে মাগুরায় যাব বাসে উঠছি। সো কন্ডাক্টররা অ্যাজ ইউজুয়াল এই সিট আছে বইলা একজন বৃদ্ধ মহিলার ছোট ২ টা বাচ্চারে বৃদ্ধ মহিলার নাতি-টাতি হবে বাসে তুইলা ফেললো। বাসে তোলার পরে পিছনের দিকে নিয়ে আসছে যে সামনে গেলে সিট খালি হলে দিবনে। তো বৃদ্ধ মহিলা দাঁড়াইতে পারতেছে না। সে বাসে দাঁড়ায় থাকবে কেমনে? সে বারে বলতেছিল, "না আমি দাঁড়ায় থাকতে পারব না।" তো কন্ডাক্টর ঝাড়ি মারতেছিল, হ্যাঁ? বাস ছেড়ে দিছে এখন আর কিছু করা যাবে না। তখন আমি আর আমার বন্ধু কন্ডাক্টরের সাথে চিল্লাচিল্লি শুরু করলাম যে, "তুমি এগুলা তাদের উঠাইলা কেন? যদি সিট না থাকে এই বৃদ্ধ মানুষ বাচ্চাগুলা করবে কেমনে?" অবাক হবেন, বাসের মেক্সিমাম মানুষ আমার আর আমার বন্ধুর বিপক্ষে কন্ট্রাক্টরের পক্ষ হয়ে বলতেছে যে, "আপনাদের যদি এত জ্বলে আপনারা উইঠা এই মহিলারে বসতে দেন না কেন?" পরে আমরা উইঠা এই মহিলার নায়নাত ছোট যেগুলা আছে এগুলারে বসতে দিছি। আমরা দাঁড়ায় গেছি। সো এই জায়গায় বুঝতে পারছেন যে অন্যায় কে করলো, শাস্তি শাস্তি জনগণের ডেমোক্রেটিক ভোটে কারা শাস্তি পাইলো, ব্যাপারটা বুঝতে পারছেন? মানে এই যে এই ঘটনার এক্সপ্লেনেশন আমি আজও পাই নাই। কেন বাস কন্ট্রাক্টরের ভুলের মাসুল আমরা সিট ছাইড়া দাঁড়ায় দেওয়া লাগলো? আর বাসে মেক্সিমাম মানুষই তো প্যাসেঞ্জার। সো প্যাসেঞ্জারের স্বার্থটা বুঝবে না? এটা হচ্ছে আমাদের দেশ। এটা হচ্ছে আমাদের দেশের মানুষের সেন্টিমেন্ট। সো এই সেন্টিমেন্টের কারণেই এখনো মানুষ ফ্যাসিস্টের পক্ষ নেয়, ফ্যাসিস্টের সাপোর্ট করে, ফ্যাসিস্টের পক্ষে কথা বলে। ঠিক আছে? মানে পদ্মা সেতু নিয়া আমার ফ্রেন্ড লিস্টে আমারই ক্লাসমেট একজন শেয়ার করছে যে এরকম ভাবে যে স্বৈরাচারী দিছিল এই ব্রিজ, বানাইছিল এই ব্রিজ। মানে কতটুক আইকিউলেস হইতে পারে? কতটুক মানে কি বলবো যে সে একসময় নেতা হবে। তার যেই মুভমেন্ট সে একসময় নেতা হবে। আর যারা নেতা হইছে তারাও ভাবে যে শেখ হাসিনার উন্নয়ন এগুলা। ঠিক আছে? সো এই ব্যাপারগুলা প্যাথেটিক। এই ব্যাপারগুলা প্যাথেটিক। এগুলারে যে আপনি ডিফেন্ড করবেন, যারা বোঝে তারা যে এটা ডিফেন্ড করবে ওই মুখটাও নাই তাদের। লাইক আপনি আপনার টাকায় আপনি আছেন মনে করেন বিদেশে, আপনি ছোট ভাইরে টাকা দিছেন যে বাড়িতে ৫ তলা একটা বিল্ডিং তোলো। আপনার ছোট ভাই কি করলো? ৫ তলা বিল্ডিং তুললো। আপনি দিলেন ৫ কোটি টাকা, সে ২.৫ কোটি টাকা দিয়ে ৫ তলা বিল্ডিং তুইলা ২.৫ কোটি টাকা খাইলো।
আপনার আপনার কৃতজ্ঞতার শেষ নাই। আর বিল্ডিং এর নামকরণ করলো তার নামে, ছোট ভাইয়ের নামে। ঠিক আছে? সে এটার মাধ্যমে জয় জয়কার পাইতেছে মনে করেন সারা আত্মীয়স্বজন, পাড়া-পড়শিতে। ব্যাপারটা কেমন লাগবে? সো এই পদ্মা সেতু বলেন, এক্সপ্রেসওয়ে বলেন বা যেকোনো উন্নয়ন বলেন, তাদের ভোট দিয়া আপনি আনছেন, তাদের অ্যাপয়েন্ট করছেন আপনার ডেমোক্রেসিতে যে তারা আপনার জন্য কাজ করবে। আর তারা তাদের কাজ কইরা এটারে বলতেছে যে আমরা করছি। নিজের নামে, বাবার নামে নামকরণ করতেছে। সো কতটুক নার্সিসিস্ট, ফেসিস্ট চিন্তাভাবনা হইলে মানুষ এরকম করতে পারে এটা আল্লাহ আপনাদের বোঝার তৌফিক দান করুক। আর মানে এই আরকি। মানে বললে সারাদিন বলা যাবে। মানে এত আর এখন ডক্টর ইউনূস তো আর পলিটিশিয়ান না। সে তো একটা প্রাইভেট মানে সে বলতেছে সবাই বলতেছে সে তার স্বার্থ দেখতেছে। সে এ গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ফোন বা মানে এই সমস্ত ব্যাপার নিয়ে সে তার উনার স্বার্থ উদ্ধার করতেছে। আওয়ামী লীগের দুর্নীতিবাজ নেতারা যদি সব টাকা দুর্নীতি কইরা বাংলাদেশে নিজের ফ্যাক্টরি বানাইতো, নিজের এম্পায়ার বানাইতো, আমার দুঃখ ছিল না। দেশের মানুষ এই বুস্টিং অর্থনীতি থেকে উপকৃত হইতো। পার্ট অফ এই ৩০০ বাড়ি যদি সে ইংল্যান্ডে না করে এই ৩০০ বাড়ির টাকা দিয়া দেশে কিছু করতো, দেশের মানুষ এটা থেকে উপকৃত হইতো। মানে দুর্নীতি কইরা হয়তো একটা দল বড়লোক হয়ে যেত কিন্তু আরেকটা গরিবও খাইতে পাইতো আরকি। সো ডক্টর ইউনূসের যে ব্যাপারগুলা এগুলার সাথে আমি শেখ হাসিনার ব্যাপারে মিলাইতে পারি না আরকি। শেখ হাসিনার ব্যাপারের সাথে কারো কোনো কিছু মিলাইতে পারি না। ঠিক আছে? প্রত্যেকটা জায়গায় আর শ্রদ্ধেয় সরকারি কর্মকর্তারা, বাংলাদেশের মাই-বাপ যারা, একবারে উসমানী মেডিকেলের পিয়ন থেকে, দারোয়ান থেকে একবারে এয়ারপোর্টের মেইন কর্মকর্তা পর্যন্ত সব যারা ব্যুরোক্র্যাট আছেন, যারা আমলা আছেন, যারা দেশের সরকারি কর্মকর্তা সচিব যারা আছেন, আপনারা যা করতাছেন মানে শেখ হাসিনার পতন তো হয়ে গেছে। বাট আপনাদের পতন যে কেমনে হইব এটাই আমি এটার অবশ্যই শেখ হাসিনার পতন কেমনে হইব এটাও আমি চিন্তা করতে পারতাম না। আর আপনাদের পতন কেমনে হইব এটাও আমি চিন্তা করতে পারতেছি না। বাট সামহাউ সবকিছুর একটা লিমিট আছে। একটা লিমিট ক্রস করলে ওই জিনিসটা শেষ হয়ে যায়। ওই জিনিসটা মানে থাইমা যায়। সো আপনাদের এই যে নিজেদের রাজা ভাবার যে একটা প্রবণতা, জনগণের সার্ভিস দেওয়ার কথা বইলা সরকারি চাকরি নিছেন, নিয়ে যে জনগণরে প্রজা মনে করতেছেন, জনগণরে যে দাস মনে করতেছেন, এই মেন্টালিটিটার থেকে যতদিন না বাইরে আসতে পারবেন ততদিন আপনাদের বিপদ আপনাদের পিছ ছাড়বে না। আমার কাছে মনে হয় আরকি যেটা ক্ষুদ্র জ্ঞানে। আর এটার জন্য অবশ্য আমরা দায়ী। আমরা মনে করেন যে খুব প্রাউড করে বলি যে আমার মামা সচিব, আমার মামা সচিবের পিয়ন, আমার অমুক এই যে সচিবালয়ে চাকরি করে, আমার এই এলাকার ডিসি মানে আমার অমুক চেয়ারম্যান, ঠিক আছে? মানে এই ব্যাপারগুলো নিয়ে আমরা প্রাইড করি খুব। সো ওই যে অনেক আগে একজন বলছিল, একটা ভিডিও দেখছিলাম যে একটা রেল লাইন হইছে উত্তরবঙ্গের এদিকে। ওই নতুন রেল লাইন হইছে, রেল স্টেশন হইছে। ওই একটা গ্লাসও নাই, সব ভাঙ্গা। সো ওই লোক ভিডিও করে বলতেছিল যে আমরা এখনো ডেমোক্রেসি বুঝি নাই। আমরা এখনো স্বাধীন হই নাই। আমরা জাস্ট খালি আ ভাবতাছি যে হ্যাঁ, এখনো মনে হয় সরকার হচ্ছে অন্য দেশের লাইক ব্রিটিশ সরকারের আমলে যেমন আমরা ছিলাম। যে সরকার এক দেশের সো সরকারের কোনো কিছু ব্রিটিশ স্থাপনা ধ্বংস করলে যেই ব্রিটিশের ক্ষতি হয়, এরকম একটা মেন্টালিটি আমাদের এখনো আছে। যে সরকারি যেই সরকারি যে ট্রেন লাইন, সরকারি যেই স্থাপনা এগুলা যে আমাদের কাজের জন্যই তৈরি। এটা আমরা এখনো উপলব্ধি ফিলিংটা আমাদের এখনো আসে নাই। সো ওই ভিডিওটা দেখার পর আমার মানে এই জিনিসটা খুবই ভালোভাবে আমি বুঝতে পারছি আরকি যে না আমরা এখনো এই জিনিসগুলা আমাদের ভালোভাবে বোঝা হয় নাই আরকি যে ডেমোক্রেটিক কান্ট্রি সবকিছু আমাদের। আমাদের ফিলটাই এখনো আমাদের ভিতরে আসে নাই আই থিংক। আ আ এই যে আজকে একটা ছাত্রলীগের শুনলাম, অডিও শুনলাম। উত্তরা থানার ওসিরে ফোন দিছে। ফোন দিয়ে সে তার নামও বলতেছে না।
সে তার নামও বলতেছে না, সে জাস্ট বলতেছে কি যে আমরা আবার যখন ফিরবো 2 মাস পরে আসবো, আইসা আপনাকে নাম বলবো, আমরা আবার যখন ফিরবো 50 হাত মাটির নিচ থেকে বের করে মারবো। মানে আপনি একটা বার চিন্তা করেন যে একটা মানুষের লজ্জা শরম, একটা মানুষের মান ইজ্জত, একটা মানুষের ন্যূনতম মানে কি বলে এটারে, মানে ন্যূনতম জ্ঞান যদি থাইকা থাকে, সে ভাইগা আছে দেশ থেকে পলাতক। মানে আমরা কি জানি যে একটা মানুষ পলায় গেলে বা একটা কিছু হইলে, একটা পলাতক সিচুয়েশন যখন হয়, তখন এটা একটা অনেক শেমফুল ঘটনা হয় যে এই জায়গায় আর কেউই মানে আর কোনো কথা বলে না। ইভেন কয়েক জেনারেশন ধরে এটার বোঝা তাই নেওয়া লাগে যে তোমার দাদা পলায় গেছিল, তোমার নানা পলায় গেছিল, বা তোমার পূর্ব পলায় গেছিল। আমার এই ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে যে আমার মনে কিছু প্রশ্ন আছে। আমি ট্রাই করছি ফেস টু ফেস অনেকের সাথে কথা বলার, প্রশ্নগুলার আনসার খোঁজার, বাট আমি আমার মনে এখনো ওই মানে ওই প্রশ্ন খুঁজে পাই নাই আর কি, বা যেগুলো পাইছে এগুলো আমার মন থেকে আসছে। সো যেমন ফার্স্ট অফ অল যে স্টুডেন্ট উইংস, একটা দলের স্টুডেন্ট উইংস এর কাজ কি? লাইক ছাত্র দলের, ছাত্র লীগ, ছাত্র শিবির যাই হোক, তাদের কাজ কি মূলত? মানে ছাত্রদের নিয়ে মানে কাজ করা, তাই তো? মানে ছাত্রদের স্বার্থ নিয়ে কাজ করা। আর নেক্সটে এই ছাত্রদের স্বার্থ নিয়ে কাজ করতে করতে আস্তে আস্তে ডেমোক্রেটিক যে রাইটস গুলো আছে, জনগণের স্বার্থ নিয়ে কাজ করতে পারবে। ওই ছাত্র নেতা থেকে একসময় দেশের নেতা হয়ে যাবে, তাই তো? কিন্তু আমরা বাংলাদেশের অতীতে কি দেখলাম, যে ছাত্ররাই যে সময় যে কোনো একটা আন্দোলন করতে নেয়, ওই ক্ষমতাশালী দলের ছাত্রদের যে উইংসটা আছে সেটাই কিন্তু আইসা ফার্স্টে মানে গুন্ডা বাহিনী আর কি, যেটা আওয়ামী লীগ থাকলে ছাত্র লীগ আইসা স্টুডেন্টদের বা এই যে আন্দোলন দমাবে, বিএনপি থাকলে হয়তো ছাত্রদল আসবে, বা এই যে জিনিসটা, বা জামাত তো কখনোই মেইন স্ট্রিম ক্ষমতায় আসে নাই, আসার পর শিবিরের এগেনস্টে যায় আন্দোলন করার কথাও অনেকে হয়তো না ভাবতে পারে, কারণ শিবির একটু আমরা প্রিভিয়াস যেই হিস্ট্রি দেখছি যে শিবির টাফ। তাইলে কি আমার এই স্টুডেন্ট উইংস এর স্বার্থ, মানে আমার প্রশ্ন হচ্ছে স্টুডেন্ট উইংস এর যে কাজ, সেটা কি মানে কোনো সময় এই পর্যন্ত ঠিকঠাক ভাবে করা হয়েছে? লাইক ছাত্রদের স্বার্থ নিয়ে কি কোনো স্টুডেন্ট উইংস মানে আন্দোলন করছে? ওই কথা শুরু করলেই 71-এ আমরা চলে যাই। আমার কাছে মাঝে মাঝে মনে হয় আমরা 71 থেকে ডাইরেক্ট 2025-এ আসছি বা 24-এ আসছি। মাঝখানে আমাদের কোনো মানে কোনো কার্যক্রম নাই, মানে কোনো আমরা কিছু করতে পারি নাই যেটা আমাদের রেফারেন্স। ঠিক আছে, ওই যে এরশাদ বিরোধী যে আন্দোলন, এটার কথা বলে না, এটাও একটা গণ অভ্যুত্থান ছিল, এটার কথা বলে না। কারণ কি? কারণ ওই সময় আওয়ামী লীগ আর জামাত আবার একসাথে ছিল আর কি, কি বলে এটারে, আন্দোলনে। সো সবই পলিটিক্স, যাই হোক। সো দেখা যাক, শেখ হাসিনাই যেহেতু টিকতে পারে নাই, আর কেউ টিকতে পারবে না। সবকিছুই একটা না একটা ফ্রিকশন অফ টাইমের পরে ঠিক হয়ে যাবে আশা করি। সো এই ঠিক হয়ে যাওয়ার আশা রেখে আজকের ফ্রাস্ট্রেশনের আউটকামের যে ভিডিও, এটা শেষ করি। অনেক বড় ভিডিও হয়ে গেছে এটা, হয়তো আমি আমার প্রোফাইলে দিব, আর আমার একটা পডকাস্টের চ্যানেল খোলার ইচ্ছা, ওই জায়গায় হয়তো দিতে পারি। মানে আমার ফ্রাস্ট্রেশনের, দেশ নিয়ে আমার ফ্রাস্ট্রেশনের কথাবার্তার একটা ভিডিও হয়তো এটা হইতে পারে আর কি, বা নাও পোস্ট করতে পারি, আই ডোন্ট নো।